ঠিক আমার পেছনে হচ্ছে শান্তিনিকেতন, যে কারণে সব থেকে বেশি ফেমাস সেটা হচ্ছে তাদের ট্রেডিশন ডান্স। দেখো দারুণ লাগছে দেখতে। যদিও আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি শান্তিনিকেতন, আমার কিন্তু মানে এখানে এসেই ব্যাপক লাগে। এই কঙ্কালীতলাতে এসেই কিন্তু আমরা একদম শান্তিনিকেতনের ভাইবসটা, যে সেই ভাইবসটা কিন্তু পেয়ে গেছি। কঙ্কালীতলা কিন্তু 51 ফিটের একদম শেষ ফিট বলা হয়। তো এই যে পেছনে যে পুকুরটা দেখালাম, এই পুকুরেই কিন্তু মায়ের শেষ মানে যে অংশটা, মানে কোমরের অংশটা, মায়ের কোমরের অংশটা কিন্তু এই পিঠেই মানে এই জায়গাটাতেই পড়েছিল। এবং আমার পেছনে যে একটি বট গাছটা দেখতে পাচ্ছ, এটাকে বলছে 3 পাহাড়, তাই তো? আর এইখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি। আমরা এখন প্রবেশ করলাম শান্তিনিকেতনের সব থেকে ফেমাস জায়গা সোনাঝুরির হাট বা খোয়াইয়ের হাট। সেই হাটে কিন্তু আছে রোববার বলে দেখো প্রচুর লোক এসছে কিন্তু। চারিদিকে দেখো প্রচুর দোকানপাট রয়েছে কিন্তু, আর বিভিন্ন দামের বিভিন্ন ধরনের প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। সপ্তাহান্তের ছুটিতে বসন্তের হাওয়া গায়ে মেখে ঘুরে এসেছিলাম রবি ঠাকুরের দেশ বোলপুর শান্তিনিকেতন থেকে, যেখানে রয়েছে 51 ফিটের শেষ সতীপীঠ কঙ্কালীতলা। এছাড়া রয়েছে রবি ঠাকুরের একাধিক স্মৃতি বিজড়িত স্থান, আর চাইলেই মেতে উঠতে পারেন বাউল গান আর মাদলের তালে। তবে আজকের পর্বে দেখাবো কিভাবে আপনারা দিনের দিনেই সুন্দরভাবে ঘুরে আসতে পারেন শান্তিনিকেতনের প্রত্যেকটি স্থান খুবই সামান্য খরচায়। সুপ্রভাত সকলকে, আবারও বেরিয়ে পড়েছি একটা নতুন উইকেন্ড ট্রিপ নিয়ে। আর এইবারের আমাদের উইকেন্ড ট্রিপটা হতে চলেছে বাউল গান আর রাঙামাটির দেশ শান্তিনিকেতন। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি শহরের সব থেকে ব্যস্ততম স্টেশন হাওড়া স্টেশনে। আর এই হাওড়া স্টেশন থেকেই 13053 কুলিক এক্সপ্রেস ধরে আমরা যাব শান্তিনিকেতন। আর যেটা টাইম আছে 8:55। এখন ঘড়ি কাটায় বাজে সকাল 8:43। আর আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে একদম 11 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু আমরা জেনারেলে যাচ্ছি তো বসার জায়গা নিয়ে একটু হ্যাপা ছিল, তো যাই হোক বসার জায়গা তো পেয়ে গেছি। আর এই হাওড়া থেকে শান্তিনিকেতন অবধি যেতে আমাদের যে ভাড়া পড়েছে সেটা হচ্ছে 70 টাকা। যদি আমরা শান্তিনিকেতন নামবো না, শান্তিনিকেতনের পরের স্টেশন প্রান্তিকে নামবো, তো ওই যে অবধি যেতে আমাদের ভাড়া পড়েছে 70 টাকা করে, মানে জনপ্রতি 70 টাকা ভাড়া। এই 8:55 ট্রেন ছাড়াও কিন্তু আরও অনেক ট্রেন রয়েছে, যেমন 6:05 একটা ট্রেন রয়েছে। এছাড়া মানে 6:05 গণদেবতা এক্সপ্রেস রয়েছে। এছাড়া কিন্তু বন্দে ভারতও রয়েছে 5:55-তে। তো সেই ট্রেনগুলো ধরলে আরও অনেক সকাল সকাল কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে শান্তিনিকেতন। একদম নির্দিষ্ট সময় 8:55-তে আমাদের ট্রেন ছেড়ে গেল শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর আমাদের প্রথম হল্ট হবে বর্ধমান স্টেশন। হাওড়া ছেড়ে আমাদের ট্রেন ছুটে চলল তার দুর্বার গতিতে তার পরবর্তী হল্ট বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে। নির্দিষ্ট সময়ের কিন্তু 22 মিনিট আগে আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে বর্ধমান জংশনে। আর এখন দাঁড়িয়ে রয়েছি বর্ধমানে। আমাদের ট্রেন কিন্তু অনেক তাড়াতাড়ি যাচ্ছে, মানে 22 মিনিট আগে কিন্তু আমাদের বর্ধমান ঢুকিয়ে দিয়েছে। আমাদের এই ট্রেনটা ঢোকার কথা ছিল 10:52-তে, সেখানে ঢুকিয়েছে 10:30টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তো দেখা যাক পুরো রাস্তাটা ঝোলায়, এরপরে ঝোলায় না। চলো এবার ট্রেনে ওঠা যাক, টাইমও হয়ে গেছে, এক্ষুনি ছেড়ে দেবে। বর্ধমানে কিন্তু আমাদের ট্রেনটা 22 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু তারপর থেকে যা ঢিকালো ট্রেনটা। এখন প্রায় আমাদের ঘড়ি কাটায় বাজে 11:56। এখন সময় ট্রেন ঢুকলো বোলপুর শান্তিনিকেতনে। প্রায় বলতে গেলে অনেকক্ষণ লেটে, মানে 12 থেকে 15 মিনিট লেটে মানে শান্তিনিকেতন ঢুকলো। যদি আমরা শান্তিনিকেতন নামবো না, আমরা তার পরের স্টেশনটায় নামবো, প্রান্তিকে নামবো। বর্ধমান কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকিয়েছিল, 22 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছিল। আর তারপর থেকে ট্রেনটা পুরো ঢুকিয়ে চললো। নির্দিষ্ট সময় প্রায় 15 মিনিট লেটে আমাদের ট্রেন ঢুকলো এখন প্রান্তিক। আর এখন এখান থেকে বেরিয়ে আমরা যাব ফার্স্টে সোনাঝুরি হাট বা কঙ্কালীতলা। তো চলো বাইরে গিয়ে আগে দেখি টোটো কিছু পাই কিনা, তারপরে ঘোরা হবে। তবে কিন্তু আমরা মানে এখানে থাকবো না, মানে স্টে করবো না। আমরা কিন্তু দিনের দিনকে ঘুরে কিন্তু বাড়ি ফিরে যাব। মানে সন্ধ্যেবেলায় যে 6:18 ট্রেনটা আছে গণদেবতা এক্সপ্রেস, ওই ট্রেনটা করেই কিন্তু আমরা রিটার্ন করব। আর খরচাপাতি কী হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব।
স্টেশন থেকে বাইরে বেরিয়ে ঠিক এদিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এদিক দিয়ে সোজা রাস্তাটা গেলে কিন্তু তোমরা সাইট সিন করার জন্য টোটো পেয়ে যাবে। তো চলো আমরা ফার্স্টে ওদিকে যাই, আর টোটো কি চাইছে, কি প্রাইস চাইছে সাইট সিন করাতে সেগুলো জিজ্ঞেস করি। প্রান্তিক স্টেশন থেকে বেরিয়ে আমরা এক দাদার অটো করে, দাদা তোমার নামটা কি? আমার নাম গুরুদেব সিং। বুঝলাম না। গুরুদেব সিং দাদার গাড়ি করে, টোটো করে আমরা যাবো এখন ফার্স্টে কঙ্কালীতলা, তারপর এক এক করে প্রত্যেকটা সাইট সিন ঘুরবো। তো কত কি খরচা পড়ছে সেটা ভিডিও শেষে বলছি। তো চলো আগে ফার্স্টে কঙ্কালীতলা যাই, তারপর কথা হচ্ছে। এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে 12:42 আর আমরা সবে ঢুকলাম কঙ্কালীতলা। আর এই কঙ্কালীতলাতে পার্কিংয়ের জন্য কিন্তু 10 টাকা করে দিতে হয়। এই সামনেই দেখছি প্রচুর ডালার দোকান রয়েছে, তো এখান থেকে আমরা পুজোর ডালা কিনে পুজো দেবো, তারপরে পরবর্তী যে গন্তব্য আছে সেখানে যাব। আর এই কঙ্কালীতলাতে এসেই প্রথমে যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে বাউল গান আর মাদল। ঠিক আমার পেছনে হচ্ছে শান্তিনিকেতন, যে কারণে সব থেকে বেশি ফেমাস সেটা হচ্ছে তাদের ট্রেডিশন ডান্স। দেখো দারুণ লাগছে দেখতে, যদিও আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি শান্তিনিকেতন, আমার কিন্তু মানে এখানে এসেই ব্যাপক লাগে। আর এখন চলছে আমার সব থেকে ফেভারিট গান লালবাহারি দেশে যাবি। দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে। ওদিকে কিন্তু শান্তিনিকেতনের ট্র্যাডিশনাল নাচ চলছে, তার সাথে গান। আর এদিকে কিন্তু প্রচুর এরকম হাট বসেছে। এদিকে যদি দেখাই প্রচুর, দেখো এখানে বিভিন্ন বাচ্চাদের খেলনাঘাটি পাওয়া যাচ্ছে। এছাড়া এদিকে রয়েছে বিভিন্ন ফটোর দোকান। শান্তিনিকেতন বলে যেটা সবার প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর ফটো রয়েছে। আর এদিকেও কিন্তু দেখতে পারো প্রচুর, মানে দুদিকে মানে এদিকে যেরকম কিন্তু এদিকেও প্রচুর এরকম লাইন দিয়ে দোকান হচ্ছে। ঠিক ওইদিকে যেরকম ট্র্যাডিশনাল নাচ হচ্ছিল, আমার ঠিক পেছনে দেখো এখানেও কিন্তু চলছে ট্র্যাডিশনাল নাচ। আমরা কিন্তু এখনো রয়েছি কঙ্কালীতলাতে। এই পুজো দিব বলে প্রচুর লাইন, কিন্তু মানে পুজোর লাইন কিন্তু বিশাল লাইন পড়েছে পুজোর জন্য। তো যাই না, আমরা তো টোটাল 11টা স্পট জন্য বুক করেছি। পুরো 11টা স্পট ঘুরতে পারবো বলে তো মনে হচ্ছে না। 6:18 ট্রেনটা ধরে আমরা বাড়ি যাবো, রিটার্ন যাবো। তো দেখা যাক কতটা কি ঘোরা যায়। আর এদিকে চলছে সেই ট্র্যাডিশন নাচ, এইখানেও চলছে সেম, কিন্তু এদিকেও চলছে। এই কঙ্কালীতলাতে এসেই কিন্তু আমরা একদম শান্তিনিকেতনের ভাইবসটা, সেই ভাইবসটা কিন্তু পেয়ে গেছি। এরকম দারুণ একটা অভিজ্ঞতা, সিরিয়াসলি আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই শান্তিনিকেতন আসার, যেটা আজকে পূরণ হলো। থ্যাঙ্কফুল এটাই যে আমার ভিডিওর জন্যই কিন্তু এতগুলো জায়গা ঘোরা হচ্ছে। আর প্রত্যেকটা এক একটা করে আমার যে পছন্দের জায়গাগুলো আছে, যেগুলো আমার ঘোরার খুব ইচ্ছা, সেই প্রত্যেকটা জায়গা কিন্তু এক একটা করে কভার করছি। প্রথমে ছিল মৌসুমী আইল্যান্ডে গেছি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এইখানে, মানে আমরা শান্তিনিকেতন, এটা কিন্তু আমার প্রচুর দিনের ঘোরার ইচ্ছা ছিল। আর এই হচ্ছে সেই পুকুর যেখানে বলা হয় যে মায়ের যে সতীপীঠের যে অংশটা এই পুকুরেই কিন্তু পড়েছিল। এই যে আমার পেছনে যে পুকুরটা দেখাচ্ছে, মনে করা হয় কিন্তু মায়ের 51 পীঠের অংশটা কিন্তু এইখানেই পড়েছিল। মনে করা হয় এটার ভেতরে এখনও সেই অংশটা কিন্তু রয়েছে। আর এটা কিন্তু হচ্ছে 51 পীঠের শেষ পীঠ বলা হয় এই পীঠ, কঙ্কালীতলাকে। দেখো মন্দিরটা ঠিক ওইখানে রয়েছে। আর দেখো লাইন, দেখো বিশাল বড় একটা লাইন পড়েছে এদিকে কিন্তু আবার দেখছি বাউল গান কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো বাউল গানটাকে শুনি। এই কঙ্কালীতলাতে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই, মায়ের কিন্তু ফটোতে পুজো হয়। মানে ঠাকুরের কোনো মূর্তি নেই, ঠাকুরের কিন্তু ফটোতে পুজো হয়। আর এই মন্দিরটা সত্যি কিন্তু খুব জাগ্রত একটা মন্দির। এই কঙ্কালীতলার বাইরে কিন্তু এখানে একটা মহাদেবের মন্দিরও রয়েছে। এই যে এখানে কিন্তু রয়েছে একটা মহাদেবের মন্দির। তো বাকি জায়গাটা ঘোরার আগে আমরা ভাবলাম আগে আমাদের দুপুরের লাঞ্চটা করে নিই। তো আমরা এখন এসেছি মধুবালা রিসর্টে, মধুবন রিসর্টে। তো ওখান থেকে আমরা ফিশ থালি অর্ডার করেছি। আমাদের ফিশ থালি পড়ছে 170 টাকা করে। এই যে এখানে আমাদের দিয়ে দিয়েছে ভাত, ঠিক আছে, ভালোই ভাতটা। এখানে ঝুড়ো আলু ভাজা, এখানে দিয়েছে বেগুন ভাজা, এখানে দিয়েছে ডাল,
আলু পোস্ত আর রুই মাছ। আর এই ভাতের মধ্যে কিন্তু রয়েছে ঘি, দারুণ। ঘি দিয়ে খাওয়ার পর এখন হচ্ছে ডাল, আর ডালের সাথে রয়েছে এই যে ঝুড়ো আলু ভাজা, তার সাথে বেগুন ভাজা। আর ওখানে রয়েছে আলু পোস্ত। না, খাবারের কোয়ালিটি সত্যি ভালো, খাবার দাবার বেশ ভালো। আলু পোস্তটা কিন্তু বেশ ভালো লাগলো খেতে, একদম পুরো ঘরোয়া রান্না। এবার হচ্ছে রুই পোস্ত, মানে রুই সর্ষে, সরি পোস্ত বলছি, রুই সর্ষে। না, আর মাছটাও কিন্তু খুব ফ্রেশ, মানে বাসি না, টাটকা মাছ একদম। বাকি যে শেষ করে দিয়ে গেছে টমেটোর চাটনি, আর এটা হচ্ছে পাঁপড়। তো খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল, একদম পুরো ঘরোয়া খাবার দাওয়া, বেশ ভালো খাবার দাওয়া। এখানে কিন্তু খাবার দাবার সত্যিই ভালো, মানে কোনো রিচ না, একদম ঘরোয়া খাবার দাবার, দারুণ ব্যাপক খাওয়া দাওয়া লাগে। এবার খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা যাব সাইট সিইংয়ে, বাকি যেগুলো বাকি আছে। এই যে পেছনে যে পাঠশালাটা দেখা যাচ্ছে, এটা বলছে আনন্দ পাঠশালা। রবীন্দ্রনাথ ঠাকুর যখন শুরু করেন, হ্যাঁ, তখন পাঁচটা বাচ্চা নিয়ে পড়াশোনা চালু করেন। বলছে রবীন্দ্রনাথ যখন এই পাঠশালাটা শুরু করেছিলেন, তখন 5টা বাচ্চা দিয়ে শুরু করেছিলেন। পাহাড়টা যেটা দেখছেন, এটা আমাদের নাম দিয়েছিল রবীন্দ্রনাথ 3 পাহাড়। রবীন্দ্রনাথ ঠাকুর বাবা এবং রবীন্দ্রনাথ ঠাকুর উপায় নদী গিয়েছিলেন গরু গাড়ি করে, ওখান থেকে 3টে নুড়ি পাথর এনে 3 পাহাড়টা ধাপ দিয়েছে। এখানে রবীন্দ্রনাথ বসে একটা কবিতা লিখেছিল, গরু গাড়ি কলসি বলায় কোপা করি। এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এখানে বসে গাছের তলায় বসে। হ্যাঁ, কোমরপাড়ায় গরু গাড়ি। এই যে আমার পেছনে যে একটি বট গাছটা দেখতে পাচ্ছ, এটাকে বলছে 3 পাহাড়, তাই তো? আর এইখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি। সেই কবিতাটা কিন্তু লিখেছিলেন দাদা, যেটা আমাদের বললো। তালজোজ বাড়ি, এই বাড়ির নাম রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা বলেছিলেন, 1 পা দাঁড়িয়ে তাল গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। এই কবিতাটা রবীন্দ্রনাথ বলেছিলেন এইখানে। মানে শান্তিনিকেতন আসলে কিন্তু এই জিনিসগুলি সব থেকে বেশি মন আকর্ষণ করে। কাঁচের বাড়ি এবং বলে উপাসনা মন্দির। প্রত্যেক বুধবার সাদা প্রকাশ পরে 6টার সময় প্রার্থনা করানো হয়। লেডিসরা সাদা শাড়ি পরে, জেন্টসরা সাদা ধুতি পরে বা পাঞ্জাবি পরে, সেটা ওনার নামে প্রার্থনা করানো হয় প্রত্যেক বুধবার। মানে আমরা ঠিক এইখানে দাঁড়িয়েছিলাম, আর এই পেছনে তো গাছটা কি সুন্দর লাগছে, হলুদ কালারের, মানে পাতা ফুল ফুটে রয়েছে, দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। এই পেছনের এই গাছটার নাম জানতে পারলাম ফাগুন বউ। এই বাড়িটা কি বললে? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার বাড়ি। আচ্ছা, এই বাড়িটা এমন সুন্দর করে করা হয়েছে, এটা আছে মসজিদও আছে বা মন্দিরও আছে, এটা 2 রকমের করা হয়েছে জায়গাটা। বা আবার বিদেশি টিচারও মতন ওটা একটা জিনিস করা আছে, মানে ওটা 3 রকমের জায়গাটা। উনি রবীন্দ্রনাথ বাবা করে গেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা আসল বাড়ি, সেটা আপনি মিউজিয়ামে দেখতে পাবেন। এই জায়গাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্রাম নেওয়ার জায়গা, ছাতিমতলা। আমরা এখন প্রবেশ করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মিউজিয়ামে। আর এই যে এতক্ষণ পর আমি লাল মাটি খুঁজে পেলাম, মানে আমি বলছিলাম ভিডিওর প্রথমে যে লাল মাটির দেশে যাচ্ছি, কিন্তু লাল মাটি তো নেই, সবই পিচের মাটি হয়ে গেছে। এতক্ষণ পর আমি এখানে লাল মাটি খুঁজে পেলাম। দেখো, এই পুরো লাল মাটি দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মিউজিয়াম দেখতে, যেখানে রবীন্দ্রনাথ সংক্রান্ত যাবতীয় কিছু রাখা রয়েছে। তবে ভেতরে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ না, তো আমি যতটা করব সেটা বাইরে অবধিই করব, ভেতরে আর করা যাবে না। এই যে এটা হচ্ছে মিউজিয়ামের গেটটা, আর ঠিক এই পাশে রয়েছে জুতো খোলার জায়গা। তো এইখানে জুতো খুলে তারপর আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। সত্যি ভেতরটা জাস্ট দুর্দান্ত,
মানে ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখে না জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে। দারুণ দারুণ লেগেছে, দুর্ধর্ষ জায়গা। আমি অবশ্যই রেকমেন্ড করবো যারা এখনও পর্যন্ত শান্তিনিকেতন আসোনি বা আমার ভিডিও দেখে একদিনের জন্য ট্যুর করে আসছো, তারা অবশ্যই এই মিউজিয়ামটা থেকে ঘুরে যাও, না ঘুরে গেলে মিস করবে তোমরা। তবে কিন্তু এই ভেতরটাতে একদম স্ট্রিক্টলিভাবে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করা বারণ। আমি জাস্ট ক্যামেরাটা মানে ভিডিও করছিলাম না, আমি জাস্ট ক্যামেরাটা হাতে রেখেছিলাম। আমাকে বললো যে ক্যামেরাটা ঢুকিয়ে দিতে, ব্যাগে ঢুকিয়ে দিতে, হাতে রাখতেও দেবে না। এই যে মিউজিয়াম থেকে ঠিক এদিকে বেরিয়ে আসলেই এদিকে রয়েছে নাট্য ভবন, আর ঠিক তার অপোজিট পারে রয়েছে শান্তিনিকেতনের অফিস, যেখান থেকে সমস্ত কার্যকলাপ করা হয়। আচ্ছা, এই মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু আমাদেরকে জনপ্রতি 70 টাকা করে টিকিট করতে হলো, তাই তো দিদি? 70 টাকা টিকিট নিয়েছে তো, জনপ্রতি 70 টাকা করে টিকিট করতে হলো। বাংলাদেশ থেকে যখন ডিভিশন হয়েছিল তখন ঠিক যেভাবে মারা কোলে করে বাচ্চাকে নিয়ে এসেছিল সেটা বানিয়েছে একটা আর্টিস্ট, কি দুর্ধর্ষ হবে। আর যেটা শুনলাম এটা নাকি ছুঁড়ে মানে ঠিকঠাক মানে ছুঁড়ে এই জিনিসটা বানানো হয়েছে, তাই তো? দারুণ, মানে দুর্ধর্ষ একটা হাতের কাজ। তো এই শান্তিনিকেতন কিন্তু খুব একটা পিসফুল জায়গা, যেখানে আসলে মন ভালো হয়ে যেতে বাধ্যই হবে। এখানে আরেকটা রয়েছে, দারুণ দারুণ, মানে সত্যি যেটা বলছিলাম, মানে শান্তিনিকেতনে আসলে কিন্তু মন ভালো হতে বাধ্য হবে, এত সুন্দর পিসফুল জায়গা এটা। এই কলা ভবনের ভেতরে একটা বাড়ি রয়েছে, সেটা হচ্ছে কালো আর সাদা দিয়ে পুরো আঁকা বাড়িটা। তো ওই বাড়িটা কিন্তু রয়েছে আমাদের সহজপাঠ বইতে রয়েছে, তবে ওইটার ভেতরে কিন্তু এখন আমাদের ঢুকতে দিল না, কারণ লকডাউনের পর থেকে মানে বন্ধ হয়ে গেছে না দাদা? আগে ঢুকতে দিত, কিন্তু লকডাউনের পর থেকে এইখানে কিন্তু ভেতরে ঢোকাটা বন্ধ করে দিয়েছে। এই যে পেছনে যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এই বাড়িটাতে কিন্তু অমর্ত্য সেন যে মেডেল পেয়েছিল, সেই মেডেলটা কিন্তু তার অপোজিট পারে যে বাড়িটা রয়েছে ওইখানে রাখা রয়েছে সেই মেডেলটা। মিউজিয়াম দেখে এবার আমরা এসে প্রবেশ করলাম হচ্ছে সৃজনী গ্রাম। তবে কিন্তু এখানে ভেতরে আমাকে ক্যামেরা নিয়ে ঢুকতে দিল না, মানে ক্যামেরা নিয়ে ঢুকতে দিল না বলাটা ভুল হচ্ছে। ক্যামেরা নিয়ে যদি ঢুকি তাহলে 2000 টাকা আমাকে দিতে হবে, 2000 টাকা দিতে হবে। আর যদি ফোন নিয়ে ভিডিও করা যাবে, তো আমি এখন বাধ্য হয়ে আমি ফোনেই ভিডিও করছি। ভেতরটা সিরিয়াসলি সৃজনী শিল্পীগ্রামের ভেতরটা জাস্ট দুর্ধর্ষ লাগছে, দারুণ লাগছে, কি সুন্দর করে সাজানো দেখো চারিদিকটা। ভেতরটা কিন্তু বিশাল বড়, আর পুরো ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো, দারুণ লাগছে কিন্তু ভেতরটা। আমরা এই সৃজনী শিল্পীগ্রামে ঘুরছি আর দূর থেকে ভেসে আসছে মাদলের আওয়াজ। আর এখানেও কিন্তু বিভিন্ন ধরনের হাট বসেছে, মানে বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। এখানে যেমন ব্যাগ পাওয়া যাচ্ছে, এছাড়া এখানে পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। এই দেখো এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাঞ্জাবি রয়েছে। এখানে টি শার্টগুলো দেখো কি সুন্দর টি শার্ট। এই টি শার্টগুলো বলছে 180 টাকা থেকে 180, 200 বিভিন্ন দামের রয়েছে, তবে 180 থেকে স্টিকার মানে টি শার্টগুলো শুরু। এখানে কিন্তু হচ্ছে সেই ট্র্যাডিশনাল নাচ আর বাজছে মাদল। দেখো এখানে কিন্তু ওই কটা দোকান নেই, এছাড়া কিন্তু এখানে প্রচুর দেখো দোকান রয়েছে, প্রচুর পুরো একটা হাটের মতো কিন্তু বসেছে। চারিদিকে কিন্তু প্রচুর দোকানপত্র রয়েছে, এখানে যেরকম রয়েছে সেরকম এখানে রয়েছে। এখানেও কিছু পাঞ্জাবির দোকান রয়েছে দেখতে পাচ্ছি। আর এই দিকে দেখো, এদিকে আবার দেখতে পেলাম একটা ভূত বসে আছে। ওই দেখো, এই দেখো এখানে বসে আছে একটা ভূত। এই দেখো এখানে বসে রয়েছে ভূত, একটা ভূত বসে রয়েছে। আর নখগুলো দেখো, এই রে কি ভূত? ওরে বাবা রে, চোখ বন্ধ হয়ে গেছে। এইখানে দেখো আবার রাধা কৃষ্ণ সেজেছে, সামনে যেহেতু দোল আসছে, দোলের জন্য এইখানে দেখো এই যে রাধা কৃষ্ণ। দোলের কিন্তু সেলিব্রেশন শান্তিনিকেতনে শুরু হয়ে গেছে। এইখানে দেখো একটা দুর্গা ঠাকুর করেছে, পুরো দুর্গা ঠাকুরটা টিন দিয়ে তৈরি, কি অসাধারণ হাতের কাজ দেখো। আর এই শান্তিনিকেতন আরেকটা যে কারণে সব থেকে বিখ্যাত, সেটা হচ্ছে এই যে তাঁতের শাড়ি,
এই দেখো এখানে তাঁতের শাড়ি বুনছে, সেই ইয়েটা দেখানোর চেষ্টা করা হয়েছে। ওভারঅল জায়গাটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। মানে শান্তিনিকেতন যে আসল যে ভাইবটা সেটা নিতে হলে কিন্তু এই সৃজনী শিল্পী গ্রামে আসতেই হবে। এই সৃজনী শিল্পী গ্রাম দেখে এখন আমরা যাচ্ছি সুরুল রাজবাড়ি দেখতে। এই সুরুল রাজবাড়ি কিন্তু দুর্গাপুজোর সময় সব থেকে বেশি ভালো লাগে, আর দুর্গাপুজোর সময় এখানে দুর্গাপুজো হয় এই রাজবাড়িতে, আর সেই সময়টাই হচ্ছে এই সুরুল রাজবাড়ি আসার সব থেকে বেস্ট সময়, তাই তো দাদা? এখানে দুর্গাপুজো হয় তো দুর্গাপুজোর সময় তখন কিন্তু প্রচুর মানুষ আছে না এই রাজবাড়িতে দুর্গাপুজো দেখতে। আমরা এসে পৌঁছে গেছি সুরুল রাজবাড়ি দেখতে, তো চলো ভেতরে যাওয়া যাক। জাস্ট ভেতরটা অসাধারণ অসাধারণ, দেখো জাস্ট অসাধারণ জায়গাটা। আর এই যে এই জায়গাটা হচ্ছে মেন দুর্গা মণ্ডপ যেটা আছে, সেটা হচ্ছে এই না হচ্ছে মেন সেই দুর্গা মণ্ডপ। তবে কিন্তু এই রাজবাড়ির সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোর সময় কিন্তু এখানে খুব সুন্দর করে দুর্গাপুজো হয়, আর সেই সময় কিন্তু অনেক দর্শনার্থী মানে পর্যটকেরা এখানে আসে এই দুর্গাপুজো দেখতে এই রাজবাড়িতে। তো চলো এবার বেরোনো যাক, অনেক প্রায় টাইম হয়ে গেছে। এখন যদি বলি টাইম প্রায় বাজে 4:42, আমাদের 6:18-তে ট্রেন। তো চলো বেরোনো যাক এবার। আমরা এখানে একটা বৌদ্ধ মিশনে এসেছি। এখানে দেখো বৌদ্ধ মূর্তিটা কি বিশাল বড় আর কি সুন্দর মূর্তিটা। আর এইখানে দেখো রয়েছে ভাষা শহীদদের স্মৃতি সরণি, দেখো ভাষা শহীদদের স্মৃতি সরণি, আর তার ঠিক অপোজিট রয়েছে এত বড় এক বৌদ্ধ মূর্তি, কি দারুণ। তো এইবারে আমরা যাচ্ছি আমাদের শেষ গন্তব্য আর শান্তিনিকেতনের একটা অন্যতম জায়গা, সেটা হচ্ছে সোনাঝুরির হাট। আমরা এখন প্রবেশ করলাম শান্তিনিকেতনের সব থেকে ফেমাস জায়গা সোনাঝুরির হাট বা খোয়াইয়ের হাট। সেই হাটে কিন্তু আছে রোববার বলে দেখো প্রচুর লোক এসছে কিন্তু, আরও একদম মানে মানুষের ভিড় একদম টিকটিক করছে। চারিদিকে দেখো প্রচুর দোকানপাট রয়েছে কিন্তু, আর বিভিন্ন দামের বিভিন্ন ধরনের প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। আর আমি কিন্তু এই সোনাঝুরির হাটের আমার কিন্তু অভিজ্ঞতা ফার্স্ট টাইম, মানে আমি জীবনে প্রথমবার আসলাম এই সোনাঝুরির হাট ঘুরতে। আমরা এখন সোনাঝুরির হাটে আরও ভেতরের দিকে প্রবেশ করছি। তো দূর থেকে ভেসে আসছে মাদলের আওয়াজ, আর সামনেই কিন্তু ট্র্যাডিশন, সেই শান্তিনিকেতনে ট্র্যাডিশন নাচ। ডান্স ফর্মে এখন আমার মাও পার্টিসিপেট করে নিয়েছে, মাও হেভি নাচছে দেখো। আমরা যখন কঙ্কালীতলা গেছিলাম তখন কিন্তু সময়ের অভাবে মা লাইনে দাঁড়িয়ে ছিল, পুজোর লাইনে, তো মা কিন্তু নাচ করতে পারেনি। কারণ আমাকে বারবার বলছিল যে চল সোনাঝুরি হাট, চল সোনাঝুরি হাটে গেলে ওখানে গিয়ে এই নাচবো। আমি বলছিলাম মাকে যে ওখানেও কিন্তু এরকম ডান্স ফর্ম হয়, তো তুমি চাইলে ওখানে গিয়ে করতে পারো। তো আলটিমেটলি সেইটা পূরণ হলো। তো চলো এবার অনেকটাই প্রায় সময় হয়ে গেছে, এবার মনে হয় বেরোতে হবে। আর বেশি এই সোনাঝুরি হাটে টাইম কাটানো যাবে না এইবারে, অন্তত 5:20 হয়ে গেছে, 5:20। আমাদের কিন্তু হাতে আর আধা ঘন্টা সময় রয়েছে। তো চলো আর বেশি দেরি না করে চলো বেরোই। আচ্ছা এই হাটটা কিন্তু সোনাঝুরি কেন হয়েছে সেটা বলছি। সোনাঝুরি জঙ্গলের জন্য এই হাটের নাম কিন্তু সোনাঝুরি হাট। আর যেহেতু খোয়াইতে এই হাটটা, তাই এটাকে কিন্তু অনেকে খোয়াইয়ের হাট বলে। আর শনিবার আর রোববার বসে, তো শনিবার থেকে শুরু হয় বলে কিন্তু এই হাটটাকে অনেকে শনিবারেরও হাট বলে। তো চলো এবার বেরোনো যাক। দেখতেই পাচ্ছ বিশাল বড় এই হাট, আর প্রচুর জিনিস, প্রচুর দামের, প্রচুর মানে ভিন্ন দামের আর বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। ওইদিকে যেরকম ডান্স ফর্ম হচ্ছিলো ঠিক এদিকেও কিন্তু এরকমভাবে ডান্স ফর্ম হচ্ছে, মানে সোনাঝুরির হাটে বিভিন্ন জায়গায় কিন্তু এটা হয়। তোমাদের যদি একদিনের প্ল্যান থাকে, মানে কোথাও স্টে না করে তোমরা যদি চাও একদিনে মানে সকালবেলা বেরিয়ে রাতের মধ্যে যদি এই শান্তিনিকেতনটা কভার করতে চাও, তাহলে তোমাদের জন্য বেস্ট ট্রেন কিন্তু 6টা 5-এর গণদেবতা এক্সপ্রেস বা বন্দে ভারত।
ঠিক আছে। এই ট্রেনটা করে আসলে কিন্তু তোমরা পুরো একদম এই শান্তিনিকেতন কভার করতে পারবে। আমরা মোটামুটি সব কভার করেছি, দুটো জায়গা মিস করেছি, একটা হচ্ছে একটা হচ্ছে আর্ট মিউজিয়াম মানে প্রকৃত ভবন, আর একটা হচ্ছে কোপাই নদীর ধারেও কিন্তু একটা হাট বসে, সেই হাটটাও আমরা মিস করেছি। তো এই দুটো জায়গা মিস হলো, বাকি কিন্তু সমস্ত জায়গা আমরা মানে কভার করে নিয়েছি। 12টা থেকে এখন 5:30 বাজে, 12টা থেকে 5:30টার মধ্যে কিন্তু সমস্ত জায়গা কভার হয়ে গেছে, শুধুমাত্র দুটো জায়গা কভার করতে পারিনি। তো ওটাই বললাম, তোমরা যদি সকালের দিকে আসো মানে 6টা বা বন্দে ভারত ধরে আসো, তখন কিন্তু তোমরা পুরো জায়গাটা কভার করতে পারবে। তো চলো আমরা এবার টোটোর দিকে যাই, আর টোটো করে স্টেশন। আমাদের এই প্রত্যেকটা সাইট সিন ঘোরাতে 1250 টাকা চেয়েছিল, তবে দরদাম করাতে সেটা 1000 টাকা করেছিল। এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে 6:45, আর আমরা কিন্তু একদম স্টেশনের সামনে পৌঁছে গেছি। আর এই দাদা কিন্তু আমাদের খুব সুন্দর করে ঘুরিয়েছে। দাদা তোমার আরেকবার নামটা বলো। আমার নাম গুরুদেব সিং। হ্যাঁ, আর দাদার তোমরা কেউ চাইলে দাদাকে আগে থাকতে ফোন করে রাখতে পারো, দাদা তোমাদেরকে খুব সুন্দর করে ঘুরিয়ে দেবে। তোমার নাম্বারটা একবার বলে দাও। 8967222979. তোমরা অবশ্যই যদি আসো এই দাদা মানে একদিনের, বিশেষ করে একদিনে যদি ট্যুর করতে যাও, তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করো। দাদা কিন্তু একদিনে খুব সুন্দর করে ঘুরিয়ে দেবে। আমরা কিন্তু খুব সুন্দর করে ঘুরেছি, যদি আমাদের কাছে সময় খুবই কম ছিল। আমরা যদি 6টা 5-এর ট্রেনটা ধরে আসতাম, তাহলে এখানে 9টার মধ্যে ঢুকে যেতাম, আর ঢুকে গেলে ভালোভাবে ঘুরতে পারতাম। কি আর করা যাবে, ধরতে পারিনি। তো চলো এবার স্টেশনে যাওয়া যাক, টিকিটও কাটা হয়ে গেছে। চলো, থ্যাংক ইউ দাদা। আসি। আমাদের সাথে এইমাত্র একটা মানে পুরো একদম মানে কমেডি হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা যখন মানে স্টেশনের বাইরে দাঁড়িয়ে দাদার সাথে কথা বলছিলাম, তখন দাদা বললো দাদা ট্রেন ঢুকছে, তোমরা চলে যাও। তো আমরা তো গণদেবতা ধরবো বলে এসেছি, বা গণদেবতা দেখাচ্ছে 6টা 6। এবার সবাই বলছে এটাই হাওড়া যাবে, এটাই হাওড়া যাবে। তো আমরা ভাবলাম মানে এটাতেই উঠতে হবে। এবার ওইখান দিয়ে ঠিক দেখো, ওইখানে ওভারব্রিজটা দিয়ে আমরা এই পাশে নামতে নামতে ট্রেনটা ততক্ষণে ছেড়ে দিয়েছে। আমরা ভাবলাম আমাদের টিকিট কাটাও বেকার, আর আমাদের ট্রেনটা আমরা মিস, ঠিক আছে। কিন্তু পরে শুনলাম না, ওটা অ্যাকচুয়ালি গণদেবতা ছিল না, গণদেবতার টাইমিং হচ্ছে 6টা 6। তো 6টা 6 গণদেবতা ঢুকবে, তো সেইটার জন্যই আমরা দাঁড়িয়ে রয়েছি। তো দেখা যাক, মানে বিশাল বড় একটা কমেডি হয়ে গেল আমাদের সাথে এইমাত্র। রীতিমতো এখান থেকে দৌড়ে দৌড়ে এসেছি, এসে তারপর ট্রেনটা ধরবো বলে সেটা ভেবেছি। একদম নির্দিষ্ট সময় কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছিল প্রান্তিক স্টেশনে, আর সেই ট্রেনে চেপেই আমরা ফেরা শুরু করলাম বাড়ির পথে। নির্দিষ্ট সময় প্রায় 10 মিনিট আগে কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়াতে, মানে হাওড়াতে ঢুকে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 9:40 মতো বাজে। তো পুরো ট্রিপটা কিন্তু দুর্দান্ত কেটেছে, মানে একদিনের আমাদের এই শান্তিনিকেতন ট্রিপটা একদম সাকসেসফুল হয়েছে। আমি যখন ফার্স্ট টাইম যাচ্ছিলাম, আমি ভাবছিলাম যে এতটা ঘুরতে মানে একদিনে পুরো শান্তিনিকেতনটা ঘুরতে পারবো কি পারবো না, সেটা টেনশনে ছিলাম। কিন্তু পুরো শান্তিনিকেতন কিন্তু খুব ভালোভাবে ঘুরে নিয়েছি, যদিও দুটো স্পট বাদ গেছে, তো অসুবিধা নেই। যদি আরও আগে বেরোতাম তাহলে কিন্তু পুরো বাকি স্পটগুলো ঘোরা হয়ে যেত। তো চলো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো জায়গায়। আজকের জন্য টাটা। যদি আমার এই একদিনের শান্তিনিকেতন ঘোরার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। আর যদি চ্যানেলে নতুন হও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল। আর যখন সাবস্ক্রাইব করবে, তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে আসে। তো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই।